আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আমি মাসনুভা মুসারাত, your new স্ট্যাট টিচার। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। সো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান শব্দটা শুনলেই আমাদের মনে হয় শুধু সংখ্যা আর সংখ্যা। কিন্তু পরিসংখ্যান কিন্তু মেইনলি যেটা করে সেটা হচ্ছে পরিসংখ্যান একটা বিশাল ডেটাবেস বা তথ্য ভান্ডারকে মিনিংফুল করতে হেল্প করে। আর আমাদের অনেকের একটা ধারণা আছে পরিসংখ্যান ইজ জাস্ট ইউজড বাই মানে যারা আবহাওয়াবিদ রয়েছেন ওনারাই খালি ওয়েদার ফোরকাস্টে পরিসংখ্যান ব্যবহার করেন, কিন্তু এটা আসলে না। তুমি তোমার জীবনের অনেক ক্ষেত্রেই কিন্তু পরিসংখ্যান ব্যবহার করো উইদাউট ইভেন রিয়েলাইজিং। ধরো ক্রিকেটের স্কোর দেখো না তোমরা, সেখানেও কিন্তু এই স্কোরগুলো আমরা পরিসংখ্যান ব্যবহার করে বুঝতে পারি। সো পরিসংখ্যানে আসলে যে কোনো নাম্বারকে একটা মিনিং প্রদান করে। এখন আমি তোমাদেরকে পরিসংখ্যানের প্রথম অধ্যায়টা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। পরিসংখ্যানের প্রথম অধ্যায় হচ্ছে পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা। এই অধ্যায়টা পড়লে সামনের অধ্যায়গুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। সো পরিসংখ্যানের উৎপত্তি, পরিসংখ্যানের স্পেসিফিক্যালি কোথায় উৎপত্তি হয়েছে তা আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে ইংরেজি যে স্ট্যাটিস্টিক্স শব্দটা, এটাকে বাংলায় কে রূপান্তর করেছেন জানো? এটাকে বাংলায় রূপান্তর করেন ভারতীয় প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশ। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এই নামটা মনে রাখা। এখন আসি স্ট্যাট শব্দটা কোত্থেকে আসলো। স্ট্যাট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে। এখন এটাকে যদি আমরা একটা সিকোয়েন্স হিসেবে দেখি তাহলে কেমন হয়? সো লেটস হ্যাভ আ লুক। সো স্ট্যাটিস্টিক্স শব্দটা যেভাবে এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস, সেটা থেকে স্ট্যাটিস্টা, সরি অ্যাবাউট মাই হ্যান্ডরাইটিং, সেটা থেকে এসেছে স্ট্যাটিস্টিক, সেটা থেকে আমরা পাই বর্তমানে স্ট্যাটিস্টিক্স। সো এই প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে রাজ্যের অবস্থা। এটা থেকে আমরা বুঝতে পারি যে পরিসংখ্যান এসেছে রাজনৈতিক প্রয়োজন থেকে। প্রাচীন রাজারা রাজস্বের হিসাব করতে, প্রজাদের হিসাব করতে, সৈন্যের হিসাব করতে পরিসংখ্যান ব্যবহার করতেন। এ কারণে পরিসংখ্যানকে বলা হয় সায়েন্স অফ কিংস বা রাজাদের বিজ্ঞান। এবং বর্তমানে সরকারও বিভিন্ন কাজে পরিসংখ্যান ব্যবহার করে থাকেন, যেমন জনসংখ্যা গণনা, মুদ্রাস্ফীতির পরিমাণ গণনা, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। মানে একটা স্টেবল রেটে প্রাইস বেড়ে যাওয়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। তারপর মাথাপিছু আয় গণনা, বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করে থাকেন। সরকার ছাড়াও পরিসংখ্যান এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ ব্যবহার করে থাকে। এ কারণেই এটাকে এখন জ্ঞান বিজ্ঞানের এমন একটা শাখা হিসেবে দেখা হয় যেখানে
কোনো বিষয়ে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, গাণিতিক বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন দেখব আমরা পরিসংখ্যানের উৎপত্তিতে যেসব পরিসংখ্যানবিদগণ উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের নাম। এসব পরিসংখ্যানবিদের মধ্যে দুজন বিখ্যাত, তারা হচ্ছেন কার্ল পিয়ারসন অ্যান্ড আর.এ. ফিশার। আর.এ. ফিশারকে পরিসংখ্যানের জনক বলা হয়, কারণ তিনি এককভাবে পরিসংখ্যানের নতুন নতুন অনেক পদ্ধতি আবিষ্কার করেন। তোমরা ছোটবেলা থেকেই গড় করে আসতেছো না, বিভিন্ন সংখ্যার গড় বা অ্যাভারেজ, এটাও কিন্তু আর.এ. ফিশারের আশীর্বাদ। এখন আসি পরিসংখ্যানের সংজ্ঞায়। বইয়ে দেখলে তোমরা দেখবে পরিসংখ্যানের অনেক সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু এখন আমরা দুইটা সংজ্ঞা বোঝার চেষ্টা করব। বিভিন্ন পরিসংখ্যানবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করেছেন। যে দুইটা সংজ্ঞা আমরা দেখব সেগুলো হচ্ছে একবচনের পরিসংখ্যান এবং বহুবচনের পরিসংখ্যান। একবচনের পরিসংখ্যান হচ্ছে ইন সিম্পল টার্মস পরিসংখ্যানের সূত্র, নীতি বা কার্যপ্রণালী। এটাই পরিসংখ্যানের বর্তমান সংজ্ঞা। সো একবচনের পরিসংখ্যান অনুসারে পরিসংখ্যান হচ্ছে একটা পদ্ধতি এবং এটা একটা সিকোয়েন্সিয়াল পদ্ধতি। সিকোয়েন্সটা কিরকম আমরা দেখি। সিকোয়েন্সটা হচ্ছে বা পদ্ধতিটা হচ্ছে কিছুটা এরকম। আমরা এখানে লিখে রাখি সিঙ্গুলার বা একবচনে পরিসংখ্যান, আর পদ্ধতিটা হচ্ছে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, উপস্থাপন ও ব্যাখ্যা প্রদানের পদ্ধতি। এখন আমরা দেখব বহুবচনে পরিসংখ্যান কি। বহুবচনে পরিসংখ্যান হচ্ছে তথ্যসমূহ সংখ্যায় প্রকাশ, এটাই হচ্ছে বহুবচনের পরিসংখ্যান। এখানে আমরা দেখতে পাই বলা আছে বহুবচন অর্থে পরিসংখ্যানের অর্থ হলো কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ, যেমন কতকগুলো পরিবারের ছেলে শিশুর সংখ্যা বা কোনো কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা। সো আমরা কি জানলাম? একবচনের পরিসংখ্যান হলো পরিসংখ্যানের নীতি বা পদ্ধতি যেটা ইউজুয়ালি ইউজড হয়, আর বহুবচনের পরিসংখ্যান হলো কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ। এখন বিভিন্ন পরিসংখ্যানবিদ পরিসংখ্যানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যেমন আর.এ. ফিশার বলছে পরিসংখ্যান হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা ফলিত গণিতেরই একটি শাখা। ডব্লিউ.আই. কিং বলছে পরিসংখ্যান হচ্ছে অনিশ্চয়তার বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান। আমাদের জীবনে তো অনিশ্চয়তাপূর্ণ অনেক ঘটনাই ঘটে, যেমন আমরা আসলে বলতে পারি না কালকে কি হবে বা সামনের মাসে বৃষ্টি হবে কিনা, অথবা মানে যে কোনো ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিন্তু বলতে পারি না শিওরলি কি হবে। এবং পরিসংখ্যান আমাদেরকে
সেই ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে সহায়তা করে। লাইক সামনে বৃষ্টি হবে না বন্যা হবে বা তাপমাত্রা কেমন হবে, এগুলোই। বা হতে পারে একটা দেশের মানুষের মাথা পিছু আয় কেমন হবে। বাউলি বলেছেন, পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার সংখ্যাত্মক বর্ণনাই হচ্ছে পরিসংখ্যান। মানে ঘটনা যে কোনো সংখ্যা কিন্তু পরিসংখ্যান না, বা যে কোনো ঘটনার সংখ্যাত্মক উপস্থাপনই কিন্তু পরিসংখ্যান না। ঘটনাটা পরস্পর সম্পর্কযুক্ত ঘটনা হতে হবে, পরস্পর সম্পর্কযুক্ত। ক্রক্সটন অ্যান্ড কার্ডন বলেছেন, পরিসংখ্যান হচ্ছে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করার বিজ্ঞান। সো এই পরিসংখ্যানবিদদের সংজ্ঞা পড়ে কোন সংজ্ঞাটাকে আমাদের সবচেয়ে রিলেভেন্ট মনে হয়েছে? অবশ্যই ক্রক্সটন অ্যান্ড কার্ডনেরটা। এই সংজ্ঞা অনুসারে বর্তমানে পরিসংখ্যানের কার্যাবলী সম্পাদিত হয়। সেক্রেস্ট বলেছেন, বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত তথ্যাবলীর সমষ্টি হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত। এখানে আমরা বিভিন্ন পরিসংখ্যানবিদের নাম দেখতে পাচ্ছি যারা পরিসংখ্যান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তারা হচ্ছেন জনাব আর এ ফিশার, কার্ল পিয়ারসন, ডাব্লিউ.আই. কিং, যাদের নাম আমরা আগেই দেখেছি। এছাড়াও রয়েছেন জনাব পি.সি. মহালানবিশ, মানে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, যিনি হচ্ছেন একজন প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ, যিনি স্ট্যাটিস্টিক্স শব্দটাকে বাংলায় রূপান্তর করেন, যেটা আমরা প্রথম স্লাইডে পড়েছিলাম। এছাড়াও রয়েছেন কাজী মোতাহের হোসেন চৌধুরী, জনাব এজিএম মুস্তফা, জনাব কাজী সালেহ আহমেদ। ওনারা হচ্ছেন বাংলাদেশি প্রখ্যাত পরিসংখ্যানবিদ। এবার আসি একটা গুরুত্বপূর্ণ দিকে, সেটা হচ্ছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য। পরিসংখ্যানের বৈশিষ্ট্য জানার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো, যে কোনো সংখ্যাই কি পরিসংখ্যান হতে পারে? ধরা যাক একটা ক্লাসের একটা স্টুডেন্ট নিহাল, তার বয়স হচ্ছে, আমরা বললাম যে ওর বয়স হচ্ছে 17 বছর। এটা কি পরিসংখ্যান? অবশ্যই এটা পরিসংখ্যান না। যে কোনো সংখ্যাই কিন্তু পরিসংখ্যান না। পরিসংখ্যান হবে কখন? যদি আমি বলি যে এক্স ক্লাসের স্টুডেন্টদের বয়সের গড় হচ্ছে 17 বছর। এটা পরিসংখ্যান না। পরিসংখ্যান হবে ছাত্রদের বয়সের গড় 17 বছর। এটা হবে পরিসংখ্যান। এখন পরিসংখ্যান হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলাই আমরা এখন দেখব। প্রথমেই হচ্ছে পরিসংখ্যানে সংখ্যাসূচক প্রকাশ আবশ্যক। সকল সংখ্যাই পরিসংখ্যান না হলেও পরিসংখ্যানকে অবশ্যই সংখ্যাত্মক প্রকাশ করতে হবে। অর্থাৎ তুমি যদি বলো যে ওই স্কুলের স্টুডেন্টরা বেশ ভালো পড়াশোনায় বা খারাপ, এটা কি পরিসংখ্যান হবে? না, কারণ এখানে আমরা কোনো নাম্বারসই দেখতে পাচ্ছি না। পরিসংখ্যান হবে যখন আমরা বলতে পারবো যে ছাত্রটি 90% মার্কস পেয়েছে
বা 80% মার্কস পেয়েছে বা 30% মার্কস পেয়ে ফেলই করলো, তখন আমরা বলতে পারবো যে এটা পরিসংখ্যান। যেমন এখানে লেখা আছে ছাত্রটি ভালো, ধানের ফলন বেড়েছে, এগুলোকে আমরা পরিসংখ্যান বলতে পারি না, কারণ এগুলা গুণবাচক তথ্য। পরিসংখ্যানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিসংখ্যান হচ্ছে তথ্যের সমষ্টি, যেটা আমরা আগেই প্রথমেই জানলাম যে কোনো একটা তথ্য পরিসংখ্যান হবে না, বরং একাধিক তথ্যের সমষ্টি হচ্ছে পরিসংখ্যান। তথ্যের সম্পর্কযুক্ততা থাকতে হবে। যেমন আমরা যদি দেখি যে আমরা যদি কয়েকটা নাম্বারস দেখি যে 63 80 না, 80 একটু বেশি হয়ে যায়, কেন বেশি হয় বলছি। 63, 64, 55 র্যান্ডম নাম্বারস, এগুলা কি কোনো মিনিং প্রকাশ করে? না, এরকম র্যান্ডম নাম্বার দেখে আমরা কোনো মিনিংই বুঝতে পারবো না, এটা মানে এটার কোনো অর্থ নাই। আমরা যদি বলি যে এগুলো হচ্ছে একটা স্কুলের ক্লাস 9-এর 3জন ছাত্রের বয়স, যেটা ইঞ্চিতে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা কিন্তু পরিসংখ্যান হবে, কারণ এই তথ্যগুলোর সম্পর্কযুক্ততা রয়েছে। এখন বাকি বৈশিষ্ট্যগুলোও দেখে ফেলি। পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিসংখ্যানের তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়। যেমন ধানের উৎপাদনের কথাই যদি আমরা চিন্তা করি, ধানের উৎপাদন কিন্তু জাস্ট যে কোনো একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। মানে ধরো তুমি বলতে পারো যে সারের উপর ডিপেন্ড করে। ধানের উৎপাদন কি শুধুই সারের উপর ডিপেন্ড করে? না, ধানের উৎপাদন ডিপেন্ড করে পানি সরবরাহ, সূর্য কিরণ, জমির উর্বরতা সহ এবং সার সহ এই বিষয়গুলোর উপর। এরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলো জাস্ট একটা ঘটনার উপর ডিপেন্ড করে না। সো পরিসংখ্যানের তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়, জাস্ট একটা তথ্য দ্বারা প্রভাবিত হয় না। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিসংখ্যানের তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হয়। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে যদি তুমি তথ্য সংগ্রহ করো, সেটা কিন্তু তুমি কোনো কাজে ইউজ করতে পারবে না। সো তথ্যটাকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তথ্যের সমজাতীয়তা। এখানে উদাহরণ হিসেবে আছে কতগুলো বস্তুর ওজন এবং কতগুলো ব্যক্তির ওজন। এখন তুমি কি বস্তুর ওজনের সাথে ব্যক্তির ওজনের তুলনা করলে এটা কি তোমাকে কোনো সঠিক রেজাল্ট দিবে? না। সো তোমাকে যদি তুলনা করতে হয়, তাহলে ব্যক্তির ওজনের সাথে ব্যক্তির ওজনের এবং বস্তুর ওজনের সাথে বস্তুর ওজনের তুলনা করতে হবে। আবার এমনও হতে পারে তুমি কিছু ব্যক্তির ওজনের সাথে কিছু ব্যক্তির উচ্চতার তুলনা করছো, তাহলেও কিন্তু তুমি কোনো ডিজায়ারেবল রেজাল্ট পাবা না। সো তোমাকে কি করতে হবে? তোমার তথ্যের সমজাতীয়তা থাকতে হবে। সমজাতীয়তা। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে তথ্যের তুলনাযোগ্যতা। এখন তোমাকে একটা টাস্ক দেওয়া হলো যে তুমি দুইটা দেশের লোকেদের আয়ের তুলনা করবে। আয়ের তুলনা যখন করবে, এখন দুইটা দেশ ধরলাম বাংলাদেশ আর ইউএসএ। এখন বাংলাদেশ আর ইউএস এর মুদ্রা বা কারেন্সি কি সেম? বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা আর ইউএস এর কারেন্সি হচ্ছে ডলার। এখন তুমি যদি তুলনা করতে যাও, তুমি কোনো সঠিক রেজাল্ট পাবে না। সো তথ্যের তুলনাযোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যেই একক দিয়ে
আমরা যেই একক দিয়ে তুলনা করব সেগুলো অবশ্যই তুলনাযোগ্য হতে হবে। এছাড়া হতে পারে তুমি দুইটা এলাকার মানুষের যদি উচ্চতা তুলনা করতে চাও, দুইটা দেশের মানুষের বা দুইটা এলাকার মানুষের যদি উচ্চতা তুলনা করতে চাও, একটা দেশের মানুষের উচ্চতা তুমি মেজার করলা সেন্টিমিটারে আর আরেকটা দেশের মানুষের উচ্চতা তুলনা করলা ইঞ্চিতে, তাহলে কি তুমি ডিজায়ারেবল রেজাল্টটা পাবা বা তুলনা করতে পারবা? পারবা না তো। সো একক সেম হওয়া লাগবে, তাহলেই তুলনাযোগ্য হবে। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যেই তথ্যগুলা আমরা পাবো সেগুলো অবশ্যই সঠিক হতে হবে, কারণ এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিই। সো তথ্য যদি সঠিক না হয় তাহলে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। ধরো তুমি র্যান্ডমলি এসএসসি পরীক্ষার পর তুমি র্যান্ডমলি 5টা স্টুডেন্টের রেজাল্ট শুনলা, রেজাল্ট শুনে জানলা যে ওরা 5জন নিয়ে প্লাস পাইছে। এখন তুমি যদি বলে দাও যে তুমি যদি তোমার একটা ডিসিশন বলে দাও যে সারা দেশের সব স্টুডেন্ট এ প্লাস পাইছে, এটা কি মানে সঠিক ডিসিশন হবে? হবে না। সো এটাই, আমরা যে তথ্যগুলা নিব এগুলা অবশ্যই সঠিক হতে হবে। এবার আসি পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহারে। আমরা আগেই বলেছিলাম পরিসংখ্যান আগে রাজারাই ব্যবহার করতেন বিভিন্ন কাজে, দেশের সরকারও ব্যবহার করেন, কিন্তু এটা এখন জাস্ট সরকারের ব্যবহারে সীমাবদ্ধ না। পরিসংখ্যান এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা হতে পারে মানব কল্যাণে। মানব কল্যাণে কিভাবে ব্যবহার করা হয়? তুমি একটা দেশের মানুষের উন্নয়ন করতে হলে বা দারিদ্র্য দূর করতে হলে তুমি দেখবা যে দেশের মানুষগুলা এমপ্লয়েড কিনা, ঠিক আছে? সো কি বেকার সমস্যা তুমি দূর করতে চাবা, এটা দূর করার জন্য তোমার কি করতে হবে? তোমার আগে সংখ্যাটা জানতে হবে যে কি পরিমাণ মানুষ দরিদ্র বা কি পরিমাণ মানুষ বেকার, তাহলেই তুমি কিন্তু মানুষের হেল্প করতে যে স্টেপসগুলো নিতে হবে সেগুলো নিতে পারবা। সো মানব কল্যাণে তো গেল। পরিসংখ্যান রাষ্ট্রের প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়, এটা আমরা অলরেডি জেনেছি। বিভিন্ন নীতি প্রয়োগ করতে পরিসংখ্যান ব্যবহৃত হয়। সরকারের ট্যাক্সের পরিমাণ, তারপর হচ্ছে জিডিপির পরিমাণ, এইসব নির্ণয়েও পরিসংখ্যান ব্যবহৃত হয়। পরিসংখ্যান অন্যান্য বিজ্ঞানকে সাহায্য করে। অন্যান্য বিজ্ঞান কি? যেমন পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, এসব ক্ষেত্রেও কিন্তু পরিসংখ্যান হেল্প করে। কিভাবে করে? এই যে এসব বিজ্ঞানে তো অনেক বেশি রিসার্চ করা লাগে বা গবেষণা করা লাগে, আর গবেষণা করতে আমরা জানি যে অনেক তথ্য ইউজ করা লাগে। এই তথ্যগুলাই কিন্তু পরিসংখ্যান ইউজ করেই কালেক্ট করা যায়। এবং এই যে আমরা এসব রিসার্চ করে বা বিজ্ঞানীরা এসব রিসার্চ করে একটা ফলাফল নির্ণয় করি, এই ফলাফলের সঠিকতাও পরিসংখ্যান আমাদেরকে নিরূপণ করতে সাহায্য করে। পরিসংখ্যান অর্থনৈতিক বিশ্লেষণেও সহায়তা করে। সেটা কিভাবে? পরিসংখ্যান অর্থনীতিতে চাহিদার বিশ্লেষণ, কালীন সারির বিশ্লেষণ, সূচক সংখ্যা ও মুদ্রা সংক্রান্ত হিসাব নিকাশের কাজে পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে। বিভিন্ন দ্রব্যের উৎপাদন, চাহিদা, যোগান, বিনিয়োগ, আমদানি রপ্তানি, আয় ব্যয়, ক্রয় বিক্রয় ইত্যাদি অবস্থার বিশ্লেষণের কাজে পরিসংখ্যান ব্যবহৃত হয়। এবং জনসম্পদ, কর্মসংস্থান, কর, রাজস্ব ইত্যাদি হিসাব নিকাশের কাজে পরিসংখ্যান ব্যবহার করা হয়। আমরা এতক্ষণ যেগুলো বলেছি এগুলো কিন্তু অর্থনৈতিক বিশ্লেষণ, এবং এগুলো পরিসংখ্যান ব্যবহার করেই করা হয়ে থাকে। তারপর ব্যবসায় বাণিজ্যেও পরিসংখ্যান ব্যবহৃত হয়। যেমন পরিসংখ্যান ব্যবহার করে কিন্তু একজন ব্যবসায়ী জানতে পারে বিক্রয়ের সামনের দিকে বিক্রয় কেমন হবে, যেটাকে বলা হয় বিক্রয়ের পূর্বাভাস। সো সেই অনুযায়ী ওরা
উৎপাদন করতে পারে। এছাড়া চিকিৎসা শাস্ত্রেও পরিসংখ্যান ব্যবহার করা হয়। কিভাবে? ওষুধের কার্যকারিতা, সঠিক রোগের লক্ষণ ও প্রকাশ ইত্যাদি মেজার করতে পরিসংখ্যান ব্যবহার করা হয়। এরপর পরিসংখ্যানের সবচেয়ে রেগুলার ইউজটা আছে, যেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। এটাতে পরিসংখ্যান ব্যবহার করা হয়। পরিসংখ্যান ব্যবহার করে যে ভবিষ্যৎ দুর্যোগ সেটা সম্পর্কে আমরা আগেই জানতে পারি, সো সেই অনুযায়ী মানুষ স্টেপ নিতে পারে। জনমিতির পরিসংখ্যান, ইট সাউন্ডস নিউ, রাইট? এখন আমরা জানি যে জনমিতি কি। জনমিতি হচ্ছে কোনো গোষ্ঠী, জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষের জীবন সম্পৃক্ত ঘটনাবলীর বর্ণনা। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে তো অনেক ঘটনা ঘটে, জন্ম, মৃত্যু, বেকারত্ব, কোনো অসুখ বা বিয়ে, এই সবগুলাই কিন্তু একটা ঘটনা। সো জনমিতির মাধ্যমে একটা জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষের জীবন সম্পৃক্ত ঘটনাবলীর বর্ণনা করা হয়। এবং পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু এই ঘটনাবলীর বর্ণনা আমরা করতে পারি। দেন অ্যাট লাস্ট কম্পিউটার বিজ্ঞানের পরিসংখ্যান। কম্পিউটার বিজ্ঞানে তো পরিসংখ্যান ব্যবহার করাই হয়, কারণ কম্পিউটার ইজ অল অ্যাবাউট ডেটা বা তথ্য, এবং তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, এসব কাজে পরিসংখ্যানের ব্যবহার হয়। এটা তো আমরা আগেই বলেছি। এবার আসি পরিসংখ্যানের কার্যাবলী বা ফাংশন। একটু আগে আমরা যে পরিসংখ্যানের সংজ্ঞাগুলো পড়ছিলাম, সেখান থেকে আমরা বলেছিলাম একজনের সংজ্ঞা পরিসংখ্যানের কার্যাবলীর সাথে খুব বেশি মিলে যায়। সেটা কে বলতো? সেটা হচ্ছে ক্রক্সটোন অ্যান্ড কাউডেন, ইফ আই এম নট রং। তাও আমি একবার খুঁজে দেখছি, ইফ আই এম রাইট। ইয়া, ক্রক্সটোন অ্যান্ড কাউডেন। আমরা বলেছি যে তিনি পরিসংখ্যানের যে সংজ্ঞা দিয়েছেন সেটাই হচ্ছে বর্তমান পরিসংখ্যানের কার্যাবলী। So let's have a look at the functions of statistics. হ্যাঁ, here it is. পরিসংখ্যানের কার্যাবলীগুলা স্টেপ ওয়াইজ হয়ে থাকে, মানে ধাপে ধাপে ধাপে। তো পরিসংখ্যানের মেইনলি 5টা কার্যাবলী আছে। সেটা হচ্ছে কি? তথ্য সংগ্রহ। প্রথমত, তথ্যকে পরিসংখ্যানের কাঁচামাল স্বরূপ বলা হয়। সো এটা ছোট কোশ্চেন বা এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলা হতে পারে যে পরিসংখ্যানের কাঁচামাল কোনটি? তখন অপশনে থাকতে পারে তথ্য এবং আরো বিভিন্ন জিনিস। তো তখন তোমাকে তথ্য সিলেক্ট করতে হবে। এরপর প্রথম ধাপে এই যে আমরা তথ্য সংগ্রহ করছি, এই তথ্যগুলো সঠিক কিনা সেটা আমরা সেকেন্ড ধাপে জানতে পারবো। হাউ? এটাকে বলা হয় তথ্য প্রক্রিয়াকরণ বা অর্গানাইজেশন অফ ডেটা। এটার মাধ্যমে আমরা আমাদের সংগ্রহীত তথ্যের সঠিকতা যাচাই করব। এরপর আমরা তৃতীয় ধাপে তথ্যকে প্রেজেন্ট করব বা উপস্থাপন করব, এবং এগুলো আমরা বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে উপস্থাপন করতে পারি। তারপর এই যে আমরা তথ্য উপস্থাপন করলাম, এগুলোকে আমরা বিশ্লেষণ করব বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে। এই পরিসংখ্যানিক পদ্ধতিগুলা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখতে পাবো। এই পরিসংখ্যানিক পদ্ধতিগুলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সূচালতা, সংশ্লেষ, নির্ভরণ ইত্যাদি। তোমরা কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন পরিসংখ্যানের
কি বলে ম্যাথস করে আসতেছো, যদিও জানো না এগুলো পরিসংখ্যানের, গড়ও কিন্তু পরিসংখ্যানের ম্যাথ। আবার আমরা 9-10-এর আগেও হয়তো পড়ছি যে গড়, মধ্যক, প্রচুরক এগুলো সবগুলাই কিন্তু পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। অ্যাট লাস্ট আমরা হচ্ছে ইন্টারপ্রেট করব ডেটাটাকে বা ব্যাখ্যা প্রদান করব। এখানে লেখা আছে সংগৃহীত তথ্যের উপর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যাখ্যা প্রদান হলো পরিসংখ্যানীয় অনুসন্ধানের সর্বশেষ ধাপ। এই ধাপে বিশ্লেষণের মাধ্যমে আমরা যে ফলাফল পাচ্ছি সেটার উপর ব্যাখ্যা প্রদান করা হয় এবং সেই ব্যাখ্যা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তগুলো কিরকম হতে পারে? হতে পারে আবহাওয়ার পূর্বাভাস, ফর এক্সাম্পল। এবার আমরা কিছু টার্মস সম্পর্কে জানব। এই টার্মসগুলো তোমরা আগেও জেনে থাকবে। লেটস হ্যাভ আ লুক অ্যাট দেম অ্যাগেইন। টার্মসগুলো হচ্ছে চলক, ধ্রুবক, সমগ্রক ও নমুনা। আমরা এখন এগুলো সম্পর্কেই জানব। ওকে, চলক বা ভ্যারিয়েবল হচ্ছে এমন কিছু যা পরিবর্তনশীল। সো আমরা যদি এটাকে সংজ্ঞা হিসেবে দেখি তাহলে আমরা লিখব যে চলক হলো এমন এক ধরনের বৈশিষ্ট্য যা ব্যক্তি, বস্তু বা ঘটনা ভেদে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে থাকে। অর্থাৎ চলকের ভিন্ন ভিন্ন মান থাকবে। আর চলককে প্রকাশিত করা হয় এক্স, ওয়াই, জেড দ্বারা। মানুষের বয়স, ওজন এবং উচ্চতা তো ভিন্ন ভিন্নই হয়, সো এগুলাকে আমরা চলক বলতে পারি। এখন তথ্যের যে বৈশিষ্ট্য তথ্য বিশ্বের সকল এককে একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে তাকে ধ্রুবক বলা হয়। আমরা যেমন জেনেছি যে চলক হচ্ছে ওই সকল বৈশিষ্ট্য যা ভ্যারি করে, আর যেগুলো ভ্যারি করে না বা অপরিবর্তিত থাকে সেগুলাই হচ্ছে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। এমন কি আছে যেটা কনস্ট্যান্ট? সবচেয়ে সহজ উদাহরণ হলো আমাদের হাত বা 2 পা। মানে আমাদের হাতের সংখ্যা কিন্তু 2 থাকে সবসময়, এক্সেপশন থাকতে পারে, লেটস নট গো দেয়ার। মানুষের হাত, পা, চোখের সংখ্যা এগুলা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ধরি আমরা। আর কনস্ট্যান্টকে বা ধ্রুবককে প্রকাশিত করা হয় এবিসি দ্বারা। সো আমরা কি জানতে পারলাম? চলক হচ্ছে এমন কোনো বৈশিষ্ট্য যা পরিবর্তনশীল, আর ধ্রুবক হচ্ছে এমন বৈশিষ্ট্য যা অপরিবর্তিত অবস্থায় থাকে। এখন আসি নেক্সট দুইটা টার্মে, সেগুলো হচ্ছে সমগ্র বা পপুলেশন। কোনো একটা পরীক্ষণে আমরা সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সমষ্টিকে সমগ্র বা তথ্য বিশ্ব বলে। এটা তো হচ্ছে ফর্মাল সংজ্ঞা। সো তথ্য বিশ্ব হচ্ছে আমরা কোনো ডেটাবেস নিয়ে কাজ করলে সেই ডেটাবেসের মধ্যে যতগুলা উপাদান আছে পুরাটাকে মিলিয়ে তথ্য বিশ্ব বলে। আর এই যে ডেটাবেসের মধ্যে বিভিন্ন উপাদান আছে, প্রত্যেকটা উপাদানকে একক বলে বা সমগ্রকের একক বলে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি এটা বোঝার চেষ্টা করি, হতে পারে যে একটা এলাকার আমরা মানুষের উচ্চতা নিয়ে কাজ করলাম বা পরীক্ষণ করলাম। সো ওই যে সকল মানুষ এরা সবাইকে মিলাই বলা হবে যে সমগ্র, আর প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে বলা হবে সমগ্রকের একক। এখানে ছাত্রদের উদাহরণ, একটা শ্রেণীকক্ষের ছাত্রদের উদাহরণ দিয়ে বলা হয়েছে। এরপর আসি নমুনায়। নমুনা হচ্ছে সমগ্রকের প্রতিনিধিত্বকারী অংশ।
কি প্রতিনিধিত্বকারী অংশ। অর্থাৎ সমগ্রক যখন অনেক বড় হয় বা ডেটাবেসটা যখন অনেক বড় হয়, অনেক হিউজ হয়, আমাদের পক্ষে কিন্তু ওইটা নিয়ে কাজ করা অনেক টাফ হয়ে যায় বা ওইটার উপর পরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা অনেক টাফ হয়ে যায়। তখন আমরা কিছু কিছু অংশ সিলেক্ট করি। ওই সিলেক্টেড অংশটাকেই বলা হয় নমুনা। আর নমুনার প্রত্যেক অন্তর্গত প্রত্যেকটা মানকে বলা হয় নমুনার একক। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাই যে কোনো শ্রেণীকক্ষের 100 জন ছাত্রের গড় উচ্চতা পরিমাপের জন্য উক্ত ছাত্রের মধ্য থেকে প্রতিনিধিত্বকারী যদি 10 জন ছাত্র আমরা লটারির মাধ্যমে নির্বাচন করি, তাহলে ওই 10 জন ছাত্র হচ্ছে নমুনা। সো সমগ্রক হচ্ছে পুরা সেট আর নমুনা হচ্ছে ওই পুরা সেটের একটা সিলেক্টেড অংশ। সো এই টার্মগুলা সহজে আমরা মনে রাখার জন্য কিভাবে পড়তে পারি, একটা একটা ওয়ার্ডের মাধ্যমে আমরা এই 4টা টার্ম মনে রাখতে পারি। সেগুলো হচ্ছে, আমরা যদি 4টা টার্মই লিখি, প্রথম টার্ম আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি চলক, চলক। সেকেন্ড জানলাম আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট। থার্ড টার্ম আমরা জানলাম হচ্ছে সমগ্রক বা পপুলেশন। ফোর্থ টার্ম হচ্ছে নমুনা। সো এই 4টা আমরা 4টা শব্দের মাধ্যমে যদি মনে রাখতে চাই, তাহলে বলতে পারি যে চলক হচ্ছে পরিবর্তনশীল, ধ্রুবক হচ্ছে অপরিবর্তিত। ধ্রুবকের উদাহরণগুলো আমরা কি জানতে পেরেছি? এই যে মানুষের হাতের সংখ্যা, পায়ের সংখ্যা, চোখের সংখ্যা, এগুলো বাদেও আর কি ধ্রুবক হতে পারে? আমরা কি এমন কোনো ধ্রুবকের কথা ভেবে বের করতে পারি? একটা ধ্রুবক যেটা আমরা ছোটবেলা থেকে জেনেছি সেটা হচ্ছে পায়ের মান। পায়ের মান কত? 3.1416 সামথিং। পায়ের মান কিন্তু ধ্রুবক, মানে এটা চেঞ্জ হয় না। সমগ্রক হচ্ছে পুরো সেট, অর্থাৎ আমরা যেই ডেটাবেস নিয়ে কাজ করব সেই ডেটাবেসের যতগুলো উপাদান আছে সবগুলা উপাদান মিলায়ে যে সেট, সেটাই হচ্ছে সমগ্রক। নমুনা হচ্ছে প্রতিনিধিত্বকারী অংশ বা নিধিত্বকারী অংশ বা সিলেক্টেড অংশ। এই 4টা ছোট ছোট টার্মের মাধ্যমে আমরা এই 4টা টার্ম সম্পর্কে মনে রাখতে পারি সহজে। এখন আমরা জানবো হচ্ছে চলকের প্রকারভেদ সম্পর্কে। চলকের আবার দুটো প্রকারভেদ রয়েছে। সেগুলো হচ্ছে কি গুণবাচক চলক এবং সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক হচ্ছে যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না, অর্থাৎ এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো না, যেমন মানুষের গায়ের রং, লিঙ্গ, পেশা, এগুলোকে কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো না। এগুলোকে বলা হয় যে গুণবাচক চলক। আর সংখ্যাবাচক চলক হচ্ছে যেগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো, সেগুলোই হচ্ছে সংখ্যাবাচক চলক বা
পরিমাণবাচক চলক, যেমন মানুষের বয়স, ওজন, উচ্চতা, মানুষের আয়, ব্যয়, এগুলো সবই কিন্তু বলে পরিমাণবাচক চলক। পরিমাণবাচক চলককেও আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে সহজ কথায় যে চলক পৃথক পৃথক মান গ্রহণ করে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, সেটা হতে পারে একটা পরিবারের সংখ্যা। ধরা যাক একটা এলাকার মানুষের প্রত্যেকটা পরিবারে কতজন আছে আমরা সেই সংখ্যা বের করতে চাচ্ছি। তো এটা কিন্তু বিচ্ছিন্ন চলকের অংশ, মানে এটা পৃথক পৃথক মান গ্রহণ করে। পরিবারের সদস্য সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে অ্যান্ড সো অন, আরো বেশি হতে পারে, সমস্যা নেই। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা কি 1.5 বা 2.6 হতে পারে? হতে পারে না। এটাই হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ। এছাড়াও বিচ্ছিন্ন চলকের আরেকটা উদাহরণ হতে পারে যে বইয়ের পৃষ্ঠার সংখ্যা। এবার আসি অবিচ্ছিন্ন চলকে। অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল চলক নির্দিষ্ট পরিসীমা বা পরিসরের মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এই চলকগুলো যে কোনো মান গ্রহণ করতে পারে। এখন যদি আমরা তাপমাত্রার কথা ভাবি, তাপমাত্রা হতে পারে যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, তারপর 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড সো অন। এইগুলোর মধ্যে যে কোনো মান হতে পারে। আবার মানুষের বয়সের কথা বা উচ্চতার কথা যদি আমরা ভাবি, মানুষের উচ্চতা হতে পারে 5.5 থেকে 6.1 বা 6.1 থেকে 6.5 এটসেট্রা। এর বেশিও কমও হতে পারে, মানে এই রেঞ্জের মধ্যে বিভিন্ন মানুষের উচ্চতা পড়তে পারে বা এই রেঞ্জের মধ্যে বিভিন্ন তাপমাত্রা পড়তে পারে। সো এটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস চলক। এখন এটা যদি এই দুটো চলকের মধ্যে আমরা কি কি ডিফারেন্স জানতে পারলাম, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক পৃথক পৃথক মান গ্রহণ করতে পারে, অবিচ্ছিন্ন চলক পৃথক পৃথক মান গ্রহণ করতে পারে না। বিচ্ছিন্ন চলকগুলো সাধারণত পূর্ণ সংখ্যা হয়, অবিচ্ছিন্ন চলকগুলো সাধারণত ভগ্নাংশ হয়। তারপর হচ্ছে বিচ্ছিন্ন চলকগুলা মধ্যে পড়ে হচ্ছে এই যে বইয়ের পৃষ্ঠার সংখ্যা, তারপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা এটসেট্রা। আর অবিচ্ছিন্ন চলকের মধ্যে পড়তে পারে যে ওজন, উচ্চতা, এক্সামের মার্কস এটসেট্রা। এবার আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কোর অংশ, পরিমাপন বা মেজার। আমরা তো ডেইলি লাইফে অনেক কিছুই মেজার করি, তাই না? এই মেজারগুলা যখন আমরা সংখ্যা বা প্রতীক দ্বারা প্রকাশ করি, তখনই এটাকে পরিমাপন বলা হয়। এখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটাতে লেখা আছে, পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যা বা প্রতীক দ্বারা প্রকাশ করাকে পরিমাপন বলা হয়। এখানে একজন বিজ্ঞানীর মতে পরিমাপনের সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে পরিমাপন হলো কোনো নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করা। যেমন একটা বইকে তার পৃষ্ঠার সংখ্যা, উচ্চতা, বিস্তার ইত্যাদি দ্বারা ওজন পরিমাপ করা যায়।
আবার একটা মানুষকেও বিভিন্নভাবে পরিমাপ করা যায়, তার উচ্চতা, তার ওজন ইত্যাদি দ্বারা পরিমাপ করা যায়। একটা রুমকেও এভাবে পরিমাপ করা যায়। এবার আসি পরিমাপন স্কেল। যে নিয়মের সাহায্যে আমরা এই বৈশিষ্ট্য, ঘটনা বা বস্তুকে সংখ্যায় প্রকাশ করছি সেটাই হচ্ছে পরিমাপন স্কেল। এবং এইটাকে বলা হয় এবং আমরা যে নিয়মের মাধ্যমে এই পরিমাপটা করছি সেটা হচ্ছে বৈজ্ঞানিক নিয়ম। এই বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে আমরা কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যায় প্রকাশ করি। এখানে দেয়া আছে যে কোনো বৈশিষ্ট্য, ঘটনা বা বস্তুকে গণনা বা পরিমাপ করতে উহাকে কোনো একটি আদর্শ রাশির সাথে তুলনা করা হয়। পরিমাপনের কাজে যার সাথে তুলনা করা হয় তাকে পরিমাপ স্কেল বলে। যেমন ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের গড় উচ্চতা 5 ফুট। এখানে ফুটই হচ্ছে পরিমাপন স্কেল। এখন পরিমাপন স্কেলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হচ্ছে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল বা ক্রমিক সূচক স্কেল, ব্যাপ্তি সূচক স্কেল বা ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল বা অনুপাত সূচক স্কেল। এই স্কেলগুলা বা পরিমাপন স্কেলগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো এখন। নামসূচক স্কেল বা নমিনাল স্কেল নামসূচক স্কেল বা নমিনাল স্কেল হচ্ছে প্রথম পরিমাপন স্কেল যেটা সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে ওই পদ্ধতি যেটার মাধ্যমে কোনো বস্তু, শ্রেণী বা ব্যক্তিকে পরিচিতি প্রদান করা হয়। কি করা হয়? পরিচিতি প্রদান করা হয় একটা সংখ্যা ব্যবহার করে। যেমন এই পরিচিতি হতে পারে তার মোবাইল নাম্বারের মাধ্যমে, তার লিঙ্গের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ইত্যাদি। একজন ব্যক্তির মোবাইল সেটের নাম্বার আর আরেকজন ব্যক্তির মোবাইল সেটের নাম্বার কি সেম হবে? একটা তো ডিফারেন্স থাকবে, তাই না? এই ডিফারেন্সিয়েটটা করা হয় এই পরিমাপন পদ্ধতিতে। সো আমরা কি জানলাম? কি করা হয়? পরিচিতি প্রদান করা হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে নমিনাল স্কেলের তথ্যগুলো, এগুলোতে আমরা গাণিতিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা করতে পারবো না এখানে। মানে তুমি হচ্ছে একটা শ্রেণীকক্ষের স্টুডেন্টদেরকে জেন্ডার অনুযায়ী ভাগ করলা, ছেলে এবং মেয়ে। এটাতে কি তুমি কোনো গাণিতিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবা? পারবা না তো। এটাই এখানে বলা হয়েছে। নেক্সট যে পরিমাপন স্কেল সেটা হচ্ছে অর্ডিনাল স্কেল বা ক্রমিক সূচক স্কেল। ক্রমিক নাম্বার সম্পর্কে তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, তাই না? ক্রমিক হচ্ছে মেইনলি কোনো কিছুকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়তে সাজানো। এখানে বলা আছে যে পরিমাপন পদ্ধতিতে কতগুলি বস্তু, ব্যক্তি বা ঘটনাকে এই যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো হয় তাকেই ক্রমিক সূচক স্কেল বা অর্ডিনাল স্কেল বলে। এবং এটার সাথে ওই যে প্রথম যেটা পড়লাম নমিনাল স্কেল, ওইটার কি মিলটা হচ্ছে যে এটাতেও কোনো গাণিতিক পদ্ধতি অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করা যায় না। এবং
এটার হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা হচ্ছে কি পরিচিতি প্রদানের পাশাপাশি এটা ক্রমও প্রদান করে। অর্থাৎ একটা ক্লাসে ছাত্রদের অবস্থান লাইক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, মানে এভাবেই গ্র্যাজুয়ালি তো হতে থাকে। এটাই হচ্ছে কি বলে ক্রমিক সূচক স্কেলের মাধ্যমে প্রকাশ করা যায়। এছাড়াও অর্থনৈতিক অবস্থাও ক্রমিক সূচক স্কেলের মাধ্যমে প্রকাশ করা যায়। নেক্সট স্কেলে আসি, সেটা হচ্ছে ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেল। এখানে বলা আছে যদি কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে এককগুলির মধ্যে সমহারে বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে উহা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে ব্যাপ্তি সূচক বা শ্রেণী সূচক স্কেল বলা হয়। অর্থাৎ এটাতে প্রতিটি একক তার আগের এবং পরের একক থেকে সমান ব্যবধানে থাকে। থার্মোমিটার একটি শ্রেণী ভিত্তিক স্কেলের উদাহরণ। এই স্কেলের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই স্কেলে এই যে জিরোকে বা শূন্যকে পরম শূন্য হিসেবে ধরা হয় না, ভাবা হয় না। যেমন আমরা যদি তাপমাত্রার কথা ভাবি, তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তুমি কি ভাববে যে কোনো তাপমাত্রাই নাই? না, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু একটা তাপমাত্রা। অথবা এই যে এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, রক্তচাপ। কারো যদি রক্তচাপ 0/0 হয়, যেটা হয় না, তাহলে কি আমরা ভাববো যে তার কোনো রক্তচাপই নাই? এটাও তো কোনো একটা অবস্থা সম্পর্কে ধারণা দেয়। এছাড়া পরীক্ষার গ্রেডিং নাম্বার, কেউ যদি 100-তে 0 পায়, আমরা কি ভাববো তার একদম কোনোই মেধা নাই? ওই এক্সাম হলে তো অনেক কিছু হতে পারে, বিভিন্ন কারণেও 0 আসতে পারে। সো এই স্কেলে আমরা যদি 0 পাই সেটাকে পরম শূন্য ভাবা হয় না। নেক্সট স্কেল যেটা হচ্ছে সবচেয়ে ইউজড স্কেল, সেটা হচ্ছে অনুপাত সূচক স্কেল। এবং এই স্কেলের সাথে ব্যাপ্তি সূচক স্কেলের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই স্কেলে শূন্যকে পরম শূন্য ভাবা হয়, পরম শূন্য ভাবা হয়। এই স্কেলের উদাহরণগুলো হচ্ছে মানুষের ওজন, উচ্চতা, বয়স। একটা মানুষের উচ্চতা যদি 0 বলা হয় বা ওজন যদি 0 বলা হয় তাহলে এটা কিন্তু 0ই, ঠিক আছে? এবং এই স্কেলে প্রাপ্ত যে তথ্যাবলী আছে এগুলোর উপর সব ধরনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ আরোপ করা যায়। অর্থাৎ সব ধরনের গাণিতিক প্রক্রিয়া তুমি এই স্কেলে প্রাপ্ত তথ্যগুলোর উপর অ্যাপ্লাই করতে পারবে। সো আমরা কি জানলাম এতক্ষণ? নমিনাল স্কেল কি করে? পরিচিতি প্রদান করে এবং নমিনাল স্কেলের উপর কোনো গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায় না। অর্ডিনাল স্কেল কি করে? পরিচিতি প্রদান করে এবং ক্রম প্রদান করে। এটার উপরে কোনো গাণিতিক প্রক্রিয়া অ্যাপ্লাই করা যায় না। এই স্কেলে হচ্ছে কি দুইটা গাণিতিক প্রক্রিয়া কিন্তু করা যায়, সেগুলো হচ্ছে যোগ বিয়োগ, গুণ বা ভাগ কিন্তু করা যায় না। এবং এই স্কেলে যে প্রাপ্ত তথ্যাবলী সেগুলোর ভিত্তিতে আমরা শূন্যকে পরম শূন্য ভাবতে পারি না, কিন্তু এই স্কেল অনুযায়ী শূন্যকে পরম শূন্য ভাবা হয় এবং এই স্কেলে যে আমরা তথ্য পাচ্ছি এগুলোর উপর আমরা সব ধরনের গাণিতিক প্রক্রিয়া আরোপ করতে পারবো। এবার আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে প্রতীকের ধারণা ও ব্যবহার। এখন আমরা
সহজে বিভিন্ন প্রতীকের ধারণা এবং ব্যবহার সম্পর্কে জানব। আমরা জানি একটা চলক, আমরা জানলাম মানে এর আগে যখন পড়েছি তখন দেখেছি যে চলক হচ্ছে এমন বৈশিষ্ট্য যেটা পরিবর্তনশীল এবং পৃথক পৃথক মান গ্রহণ করতে পারে। বিভিন্ন পৃথক মান না, সরি আই ওয়াজ রং, ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে একটা চলক। সো এখানে লেখা আছে একটা চলক একাধিক মান মান গ্রহণ করে বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগের সময় এই মানগুলোর যোগফল ও গুণফলের নির্ণয় করা লাগে আমাদের। ঠিক আছে, এখন যোগফল এবং গুণফলকে আমরা এই যে বললাম প্রতীক ব্যবহার করে দেখাতে পারি। সো প্রথমেই আসি যোগফলকে আমরা যে প্রতীকের মাধ্যমে দেখাতে পারি সেটা হচ্ছে সামেশন। এটা হচ্ছে কিছুটা ইংরেজি এর মতো বাট একটু কার্ভড। এই সামেশনের মাধ্যমে আমরা হচ্ছে চলকের বিভিন্ন মানের যোগফল দেখাতে পারি। সো আমরা যদি লিখি যে, একটু সুন্দর করে লিখি, সামেশন, সুন্দর হচ্ছে না, লেটস ট্রাই अगेन, সামেশন এক্স আই দিয়ে এই যে এখানে এক্স হচ্ছে একটা চলক আর আই হচ্ছে এই চলকের বিভিন্ন মান অথবা মানের সংখ্যা। সো সামেশন এক্স আই দিয়ে বোঝায় যে এক্স চলকের বিভিন্ন মানের যোগফল। ঠিক আছে, এখন এক্স যেহেতু একটা চলক আর আই দিয়ে এই চলকের মানের সংখ্যা বোঝানো হয়, সো আমরা যদি ধরি যে এক্স চলকের 3টা মান রয়েছে, সো আমরা এই জিনিসটাকে লিখতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3। ঠিক আছে, আর এখানে আমরা লিখতে পারি i ইকুয়াল টু 1, উপরে লিখতে পারি 3। উপর এবং নিচে এই জিনিসগুলো হচ্ছে এই যে চলকের মানের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। নিচে আমরা লোয়ার লিমিটটা লিখি, উপরে আমরা আপার লিমিটটা লিখি। লোয়ার লিমিট 1 থেকে শুরু হয় এবং আপার লিমিট যত সংখ্যক হয় সেই অনুযায়ী হয়। এখানে যেহেতু আমরা 3 ধরেছি তাই আপার লিমিটে আমরা 3 লিখেছি। যদি বলা হয় যে এই চলকের n সংখ্যক মান রয়েছে, তাহলে আমরা জিনিসটাকে লিখব কিভাবে? তাহলে আমরা লিখব যে সামেশন i ইকুয়াল টু 1, উপরে লিখব n, আর এখানে আমরা যোগফল লেখার সময় লিখব যে x1 প্লাস x2 ডট 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 প্লাস xn। ঠিক আছে, এখন আমরা যদি গুণফলে আসি, গুণফলকে আমরা সাধারণত কিভাবে লিখি? প্রোডাক্টের মতো করে লিখি, সরি পায়ের মতো করে লিখি। পাই কিভাবে লিখি আমরা? এভাবে। সো গুণফলকে আমরা এভাবে লিখি এবং গুণফলেরও আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা লিখব সামেশনের মতোই। লিখলাম n, নিচে লিখলাম i ইকুয়াল টু 1, সেম জিনিসই লিখব xi, অর্থাৎ চলক x এর মানগুলোর গুণফল, এবং এটা হবে x1 ইন্টু x2 ইন্টু xn, মানে যতগুলো মান থাকবে সেই মানগুলোর গুণফল। এখন এখানে আমরা এতক্ষণ যা বুঝলাম সেটাই লেখা আছে। কোনো চলক x n সংখ্যক মান সমূহ x1 x2 ডট 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 xn। প্রথম লেখা আছে চলক x এর মানগুলো সমষ্টি, যেটা আমরা এর আগেই দেখতে পেয়েছি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn ইকুয়াল টু সামেশন, নিচে থাকছে কি i ইকুয়াল টু 1 আর উপরের আপার লিমিটে থাকবে n xi। এখানে এটাকে কি হিসেবে পড়া হয় সামেশন xi।
আর i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। i কে বলা হয় সাফিক্স। চলক x এর, এখন যদি আমরা বলি যে চলক x এর মানগুলোর বর্গের সমষ্টি, তাহলে কিভাবে লিখব? তাহলে লিখব এই যে চলক x এর মানগুলো x1 x স্কয়ার x2 স্কয়ার x3 স্কয়ার প্লাস দিয়ে xn স্কয়ার। এটা আমরা আগেরটা থেকে ভাবি, আগেরটাই কি লিখেছিলাম, এটা আমরা লিখব সামেশন xi, লোয়ার লিমিটে লিখব i ইকুয়াল টু 1, আপার লিমিটে লিখব n সামেশন xi। এখন আমরা এটা লিখেছিলাম আগে, এখন যদি বর্গের সমষ্টি জানতে চাই তাহলে এখানে জাস্ট একটা স্কয়ার দিয়ে দিব, তাহলে এভাবে আমাদের মানগুলো আসবে। সিমিলার ওয়েতে এটা যদি স্কয়ার না হয়ে অন্য কোনো ঘাত হয়, তাহলে ওই যে স্কয়ার জায়গায় সেই ঘাতটা লিখে দেব। এটা 3 কিউব হতে পারে বা টু দি পাওয়ার 4 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর এখানে গুণফলের বা প্রোডাক্টের ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশনটা দেখানো হয়েছে। এখন আমরা কিছু উপপাদ্য ও তার প্রমাণ দেখব। এই উপপাদ্যগুলা কিন্তু কোনো ম্যাথ না, কিন্তু ম্যাথ করতে এগুলা লাগবে। আর এগুলা আমরা জানলে আমাদের জন্য সামনের ম্যাথগুলো করতে বা সামনের পরিসংখ্যানের বিষয়গুলো বুঝতে সহজ হবে। এখন এখানে বেশ অনেকগুলো উপপাদ্য দেওয়া আছে, আমি তোমাদেরকে কয়েকটা উপপাদ্য দেখাবো। প্রথম যে উপপাদ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে সামেশন axi ইকুয়ালস টু a সামেশন xi। সো আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম না যে চলককে আমরা x y z দ্বারা প্রকাশ করি, আর ধ্রুবককে আমরা কিভাবে প্রকাশ করি? a b c দ্বারা। সো এই উপপাদ্যটা দেখে আমরা কি কি বুঝলাম? এখানে চলক হচ্ছে xi আর ধ্রুবক হচ্ছে a। সো এই উপপাদ্যের মতে বা যেটা আমরা জানি সেটা হচ্ছে, যদি কোনো চলকের সাথে ধ্রুবক থাকে তাহলে ধ্রুবকটা অলওয়েজ আগে চলে যাবে। অর্থাৎ এখানে এই যে সামেশন axi, এটা হয়ে যাবে a সামেশন xi। এখন এটা আমরা কিভাবে প্রুফ করব? আমি এটা তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে, ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিব। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল? সামেশন, নিচে লোয়ার লিমিটে থাকবে a i ইকুয়াল টু 1, আপার লিমিটে n সামেশন a x i। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কিভাবে যাব সেটা দেখব। সামেশন a x i মানে আমরা কি বুঝি? মানে হচ্ছে এটার যোগফল। এখন আমরা এটার যোগফলে আসি, আমরা লিখব ax1, ব্র্যাকেটটার দরকার নাই, ax1 প্লাস ax2 প্লাস ডট ডট ডট, যেহেতু আপার লিমিট n তাহলে axn। ঠিক আছে, এখন এখানে এর সাথে 1 2 3 আসতেছে না, কারণ এ তো কনস্ট্যান্ট, এই সেমই থাকবে। যেহেতু x হচ্ছে চলক, তাই x এর ভ্যালুগুলো আসবে x1 x2 xn। এখন এই যে যোগফলগুলো, এগুলো থেকে আমরা কি কমন নিতে পারি? a কমন নিতে পারি। a কমন নিয়ে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস xn।
তাহলে চলে আসছে আমাদের কি a summation xi, লোয়ার লিমিটে থাকবে এটা, আপার লিমিটে এটা, মানে এগুলোর যোগফলগুলোকে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn, এগুলোকে তো আমরা সামেশন অফ xi বলতে পারি। সো এটা চলে আসে এবং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন একটা যদি আমরা ছোট ম্যাথের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কেমন হয়? লেটস হ্যাভ আ লুক এট আ ম্যাথ। ধরা যাক একটা ম্যাথ দেয়া থাকলো যে এক্স আই এর চলক এক্স আই এর বিভিন্ন ভ্যালু দেয়া থাকলো, যে xi ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 3, x3 ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন আমাদেরকে করতে বললো যে সামেশন i ইকুয়াল টু 1, যেহেতু x এর 3টা ভ্যালু দেওয়া আছে তাই আপার লিমিটে 3 xi ইকুয়াল টু হোয়াট? এটা কি আমরা করতে পারবো? হ্যাঁ, এটা আমরা সহজেই করতে পারবো। এখন এটা যদি আমরা করতে চাই, আমরা প্রথমে কি লিখতে পারি এই জিনিসটাকে? এখানে কনস্ট্যান্টকে 3, ওই উপপাদ্যের মাধ্যমে আমরা জানলাম যে কোনো চলকের সাথে যদি ধ্রুবক বা কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে ধ্রুবকটাকে আমরা সামনে নিয়ে আসবো। সো আমরা এটাকে লিখতে পারি 3 সামেশন xi, এভাবে লিখতে পারি না আমরা এটাকে? সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 3, এবার সামেশন xi এটাকে আমরা ফুল ফর্মে যদি লিখি x1 প্লাস x2 প্লাস x3। এখন x1 x2 x3 এর ভ্যালু যদি এগুলো দেয়া থাকে তাহলে আমরা ভ্যালুগুলো বসাবো 1 প্লাস 3 প্লাস 2, তাহলে কত হয়? 6 হয়। 3 ইন্টু 6 ইকুয়ালস টু 18। সো এটা একটা খুবই সিম্পল উদাহরণ আমি তোমাদেরকে দেখালাম। এরকম উদাহরণ আসতে পারে, বইয়ে তোমরা পাবে। এবার আমরা আরেকটা উপপাদ্য দেখব, সেটা হচ্ছে দেয়া আছে যে summation axi plus b equals to a summation xi plus n। এখন যদি সহজে বলি সেটা হচ্ছে যদি দুইটা কনস্ট্যান্ট দেয়া থাকে বা একটা কনস্ট্যান্ট এরকম প্লাস হিসেবে দেয়া থাকে তাহলে সেই কনস্ট্যান্টের সাথে এই যে নাম্বার অফ আই বা এক্স এর যে চলকের, এই যে চলক এক্স এর যে মানগুলোর সংখ্যা n গুণ হবে। সো আলটিমেটলি এটা কি হবে? a সামেশন xi প্লাস n। a সামেশন xi এর অংশটা তো আমরা হচ্ছে আগের উপপাদ্যেই পড়লাম, যদি কনস্ট্যান্ট কোনো চলকের সাথে গুণ অবস্থায় থাকে, কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে কনস্ট্যান্টটা আগে চলে আসবে। আর এখন জানতে পারলাম যে সেটা হচ্ছে এরকম যদি কোনো ধ্রুবক প্লাস হয়ে থাকে, প্লাস হিসেবে থাকে, তাহলে এই যে আপার ভ্যালুটা বা nটা হচ্ছে গুণ হয়ে যাবে। এখন আমরা এটা প্রুভ করব কিভাবে সেটা দেখি। এটা আমি করছি না, এখানেই দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে এটা দেয়া আছে, এটাকে আমরা ওই যে ইউজুয়াল সামেশনটা লিখে ফেলবো, axi প্লাস b ax2 প্লাস b প্লাস ডট 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 ax n প্লাস b। আমরা তো এতক্ষণে জানি কেন আমরা x এর সাথে 1 2 এগুলো লিখলাম এবং a এর সাথে লিখিনি, কারণ a আর b হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কিন্তু x1 x2 xn এগুলা হচ্ছে x চলকের বিভিন্ন মান।
তো এটাকে আমরা এখন সাজিয়ে লিখতে পারি, যেহেতু সবগুলোর মাঝখানেই প্লাস, সো আমরা তো লিখতেই পারি যে এক্স গুলাকে আমরা এক পাশে নিয়ে যাব, বি গুলাকে আমরা অন্য পাশে নিয়ে যাব। সো আমরা লিখতে পারি যে x1 প্লাস x2 প্লাস axn প্লাস বি এর সংখ্যাগুলা বা বি গুলা আলাদাভাবে লিখব। তো এটাকে আমরা ওই যে প্রথম উপপাদ্যের মতো করে এ কমন নিয়ে লিখতে পারি এভাবে। আর এখানে এন বি যেভাবে আসলো সেটা হচ্ছে, এখানে বি এর সংখ্যা কিন্তু এন, চলকের সংখ্যা যেমন এন সংখ্যক চলক, বি এর সংখ্যাও এন, সো এন বি মানে হচ্ছে নাম্বার অফ বি। এখন যদি 3 থাকতো এখানে, তাহলে এটা কিন্তু হতো কি, যদি নাম্বার আপার লিমিটটা 3 হতো তাহলে এখানে হতো 3b, n এর জায়গায় হতো 3। যেহেতু এখানে n দেওয়া আছে, সো আমরাও এটাকে nb লিখব। এখন 3 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো 4 5, তাহলে সেগুলো আসতো। আর এই পার্টটাকে আমরা আলাদাভাবে লেখার পর লিখতে পারি a সামেশন xi প্লাস nb, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এভাবে আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? বি এর পার্টটা ধরা যাক ওখানে যদি 4 থাকতো, তাহলে আমরা কিন্তু 4টা বি লিখতাম, বি প্লাস বি প্লাস বি। যদি 4টা বি থাকতো তাহলে আমরা নিচে এসে কিন্তু লিখতাম 4b। যেহেতু এখানে n সংখ্যক বি, তাই আমরা কিন্তু এটাকে লিখছি nb। এখন এই যে আপার লিমিটটা, এটাকে অনেক সময় n লেখা হয়, কখনো কখনো আবার m লেখা হতে পারে, কখনো k লেখা থাকতে পারে। সেই অনুযায়ী আমরা এই জিনিসটার নাম চেঞ্জ করে দেব। কখনো আমরা n লিখব, কখনো m, কখনো k, এখানে যেটা থাকে সেটার উপর ডিপেন্ড করে। এখন আমরা কি এই উপপাদ্যটা দিয়েও একটা ম্যাথ দেখব? সো আমরা যদি এই উপপাদ্যটা দিয়েও একটা ম্যাথ দেখি তাহলে কেমন হয়? ধরা যাক আগের মতোই আমরা সিম্পলি লিখলাম x এর 3টা ভ্যালু হচ্ছে কি 1, x2 ইকুয়াল টু 3, x3 ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন বলা হলো যে সামেশন xi প্লাস 2, এটার ভ্যালু কত? এখন যে উপপাদ্যটা দেখলাম সেটার মতোই কিন্তু এটা। সো এটার ভ্যালু বের করতে হলে আমরা জিনিসটাকে রাইট হ্যান্ড সাইডের মতো করে সাজিয়ে ফেলি। রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা দেখলাম সেটা ছিল, সেভাবে যদি আমরা সাজাই তাহলে হবে 3 সামেশন xi প্লাস 2, কিন্তু না, 2 এর সাথে গুণ হবে কি 3। বলেছিলাম যে আপার লিমিটে যে ভ্যালুটা থাকবে এটা ওই যে যোগ, আমরা যে কনস্ট্যান্টটা যোগ করতেছি সেটার সাথে গুণ হবে। সো এটা হবে এরকম। তাহলে আমরা কিভাবে লিখবো এরপর? 3 ইন্টু সামেশন xi মানে হচ্ছে x এর 3টা ভ্যালু x1 প্লাস x2 প্লাস x3 না লিখে আমরা ভ্যালুগুলাই লিখে দিতেছি, 1 প্লাস 3 প্লাস 2। আর এখানে এই দুইটা গুণ হয়ে হবে 3 ইন্টু 2 6, তাহলে এটা হবে 3 ইন্টু 6 প্লাস 6, তাহলে কি হয় 3 6 18 প্লাস 6 24। সো এভাবে আমরা সলভ করতে পারবো। এখন আমি এগুলোকে মুছে ফেলি। সামনের যে উপপাদ্যগুলো আছে এরপর আমরা সেগুলো দেখব।
আচ্ছা, একটু আগে আমরা যে উপপাদ্যটা দেখলাম, এটার যদি মাঝখানে প্লাস না থেকে এটা যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? ধরা যাক এই জায়গায় যদি মাইনাস থাকতো, আচ্ছা বেশি বড় হয়ে গেছে, এই জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে এই উপপাদ্যটা কিরকম হতো? এখন আমরা দেখি, যদি এটা মাইনাস হতো তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতাম। এটা যদি মাইনাস হতো, এটা ধরা যাক লেফট হ্যান্ড সাইড, এটা যদি মাইনাস হতো, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটায় মাইনাস চলে আসতো প্লাসের জায়গায়, কিন্তু এটা কিন্তু মাইনাস হতো না, এটাও হতো না, এটাও হতো না। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু সামেশনই করতেছি, আমরা axi মাইনাস b এর সামেশন করতেছি বা যোগফল নির্ণয় করতেছি, সো এগুলা কখনোই মাইনাস হবে না, এগুলো প্লাসই থাকতো, কিন্তু এই যে মাঝখানের ভ্যালুটা এগুলা কিন্তু মাইনাস হয়ে যাইতো। মাইনাস হয়ে কি হতো, এই পার্টের অংশটা তো সেমই থাকতো, কারণ হচ্ছে x1 x2 এগুলা কিন্তু প্লাসই, কিন্তু বি এর আগে কিন্তু মাইনাস, বি এর আগে যেহেতু মাইনাস, প্রত্যেকটা হতো কি মাইনাস বি মাইনাস বি মাইনাস বি। এখন আমরা তাহলে কি করতাম, এই যে এখানে প্লাস হয়েছে এই জায়গায় লিখতে হতো মাইনাস, মানে আমরা মাইনাসটা কমন নিতাম, এরপর এই জায়গাটাও সেমই থেকে যেত, কারণ মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কিন্তু আমরা যদি পুরোটা ভেঙে লিখি তাহলে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি কিন্তু হবে। সো আলটিমেটলি জিনিসটা এখানেও সাইন চেঞ্জ হতো, এরপর এখানেও সাইন চেঞ্জ হতো, আলটিমেটলি এটা রাইট হ্যান্ড সাইড হতো a সামেশন xi মাইনাস nb, যেটা নেক্সট উপপাদ্যতে দেখানো হয়েছে যে সামেশন axi মাইনাস b ইকুয়াল টু a সামেশন xi মাইনাস nb। সো এটা মেবি আমাদের আর দেখানোর দরকার নাই। এখন আমরা আসি আরেকটা উপপাদ্যে, যেখানে তিনটা ধ্রুবক দেয়া আছে। আমরা তো এতক্ষণ দুইটা ধ্রুবক নিয়ে কাজ করলাম, তিনটা ধ্রুবক থাকলে আমরা কি করব? তিনটা ধ্রুবক থাকলেও আমরা কিন্তু সেম কাজটাই করব, মানে দুটা ধ্রুবক থাক, একটা ধ্রুবক থাকতে যেটা করেছিলাম, গুণ অবস্থায় যখন ছিল ধ্রুবকটা তখন তো হচ্ছে ধ্রুবককে সামনে নিয়ে এসেছি, যোগ অবস্থায় যখন ছিল তখন ধ্রুবকের সাথে আমরা ওই যে আয়ের আপার ভ্যালুটা গুণ করেছি, এবং তিনটা ধ্রুবক থাকলে আমরা, মানে ধ্রুবকটা যদি প্লাস হিসেবে থাকে তাহলে ওই আমরা সেম কাজটাই করব। সো এখানে দেওয়া আছে সামেশন axi প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু a সামেশন xi প্লাস nb প্লাস nc। এখন এটাকে আমরা প্রুফ করি। প্রুফ করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, সামেশনটাকে আমরা পুরোপুরি লিখলাম x1 প্লাস বি প্লাস সি, x2 প্লাস বি প্লাস সি, xn প্লাস বি প্লাস সি, abc যেহেতু কনস্ট্যান্ট এখানে a1 b1 বা c1 হবে না, কারণ এগুলো যা আছে তাই থাকবে আগের মতোই। এগুলোকে ax এর ভ্যালুগুলোকে এক পাশে নিয়ে আসলাম, আর b গুলোকে b আর c এর সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে গেলাম, একসাথে লিখলাম। সো সেম ওয়েতে b প্লাস b প্লাস ডট ডট b কে আমরা nb লিখতে পারি, আবার c প্লাস c প্লাস ডট ডট সি কে আমরা nc লিখতে পারি, মানে হচ্ছে নাম্বার অফ c এবং নাম্বার অফ b। আর এরপর এটাকে তো আমরা আগের মতো লিখতে পারি a সামেশন xi। সো আমরা পেয়ে যাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে দেখিয়েছে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে কি হতো। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগছে বা এটা একটু আনইউজুয়াল লাগতে পারে তোমাদের কাছে, তাহলে আমি এটা তোমাদেরকে করে দেখাই। যদি মাঝখানের ভ্যালুগুলা মাইনাসে থাকে তাহলে ওটা আসে কিনা। সো এখানে দেওয়া আছে সামেশন i ইকুয়াল টু 1 আপার ভ্যালু n
ax1 মাইনাস বি মাইনাস সি, এটাই তো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন এটাকে আমরা সিম্পলি আগে সামেশনের কাজটা করে ফেলি। ax1 মাইনাস বি মাইনাস সি প্লাস, প্লাস কেন? কারণ এটা সামেশন বা যোগফল ওভারঅল জিনিসটার। ax2 মাইনাস বি মাইনাস সি প্লাস ডট ডট প্লাস axn মাইনাস বি মাইনাস সি। এখন সবগুলোকে আমরা আলাদাভাবে লিখি। ax1 প্লাস ax2 প্লাস axn, এরপর যেগুলো থাকে মাইনাস বি অ্যান্ড মাইনাস বি। ঠিক আছে, এগুলো আমরা কমন নিয়ে লিখতে পারি যে, এবং সি এর ক্ষেত্রেও সেম, এভাবে আমরা মাইনাস সি মাইনাস সি মাইনাস সি এভাবে লিখতে পারি। এখন এগুলাকে কি আমরা কমন নিয়ে, মাইনাসটা কমন নিয়ে বি কে লিখতে পারি না, যে মাইনাস বি প্লাস বি প্লাস বি। আবার সি এর আগের মাইনাসগুলোকেও কমন নিয়ে আমরা লিখতে পারি মাইনাস সি প্লাস সি প্লাস সি। তো ওভাবেই লিখি আমরা, তাহলে সহজ হবে। সো মাইনাস কমন নিয়ে বি প্লাস বি প্লাস বি, সি এর আগে মাইনাসগুলোকে কমন নিয়ে সি প্লাস সি প্লাস সি। এখন এটাকে, এটা তো আমরা অনেকবার দেখে ফেলেছি, এটাকে আমরা জাস্ট লিখে ফেলি এভাবে, সামেশন xi, এটাকে লিখবো মাইনাস এন বি, এটাকে লিখবো মাইনাস এন সি, কারণ এখানে হচ্ছে নাম্বার অফ বি অ্যান্ড নাম্বার অফ সি। তারপর এটাকে আমরা লিখতে পারি এ সামেশন xi মাইনাস, এই দুইটার মাঝে আমরা কি কমন পাই? মাইনাস কমন পাই আর এন কমন পাই। তো এন আর মাইনাস কমন নিলাম, তাহলে আমরা এটাকে লিখতে পারি এন মাইনাস বি প্লাস সি। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। I hope it's clear now. এখানে আমরা দেখাই, এই যে, হ্যাঁ আচ্ছা, ম্যাথের জন্য দেখা যাচ্ছে না, এই জায়গাটাতে ওই যে আমরা যা পেয়েছি সেই ভ্যালুটাই আছে। এবার এটা হচ্ছে আরেকটা উপপাদ্য, এখানে দেয়া আছে যে সামেশন এবি এক্সআই ইকুয়াল টু এবি সামেশন এক্সআই। এটার মানে হচ্ছে, এটা হচ্ছে ওই যে আমাদের প্রথম উপপাদ্যটার মতোই, মানে যদি কোনো চলকের সাথে কোনো ধ্রুবক গুণ অবস্থায় থাকে, তাহলে ওই ধ্রুবকটা সামেশনের আগে চলে যাবে। এখন এখানে আমরা তখন প্রথমটাতে দেখেছি যে একটাই ধ্রুবক ছিল চলকের সাথে গুণ অবস্থা। এখন যদি দুইটা থাকে, যেমন এ বি, তাহলে কি হবে? তাহলে দুইটাই সামনে চলে যাবে, নো বিগ ডিল, রাইট? এখানেই এটা ওভাবে প্রমাণ করে দেখিয়েছে, এই যে এ বি এক্স ওয়ান প্লাস এ বি এক্স টু প্লাস এ বি এক্স এন, মানে সামেশনটাকে পুরোপুরি লিখেছে, এরপর হচ্ছে এ বি কমন নিয়েছে, এরপর বাকি অংশ লিখে সামেশন এক্সআই বের করে ওই যে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। সো আই গেস এটা আর দেখাতে হবে না, এটা ক্লিয়ার। এখানে আরেকটা উপপাদ্য হচ্ছে কি, সামেশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স আই প্লাস সি, এটা ইকুয়াল টু এ সামেশন এক্স আই স্কোয়ার বি সামেশন এক্স আই প্লাস এন সি। ঠিক আছে, এটাও কিন্তু আমরা যদি আগের উপপাদ্যগুলা ক্লিয়ারলি বুঝি, তাহলে এটা ডিনোট করাও কিন্তু আমাদের জন্য টাফ হবে না।
কারণ এখানে ধ্রুবকের সাথে যেটাই গুণ থাকবে সেটা কিন্তু সামেশনের আগে চলে আসবে, যেমন এসেছে a সামেশন xi স্কয়ার, তারপর b সামেশন xi, যেটা b হচ্ছে ধ্রুবকটা হচ্ছে এখানে আগে চলে আসছে, b সামেশন xi হয়েছে, আর c টা হচ্ছে একটা ধ্রুবক যেটা যোগ অবস্থায় আছে, যেটার সাথে কোনো কিন্তু চলক নেই, সো এটার সাথে গুণ হবে এই যে n, বা এখানে আপার লিমিটে যা দেওয়া থাকবে সেটাই, আলটিমেটলি এই ভ্যালুটা বের হবে। আই গেস এটা তোমরা একটু দেখলেই পারবে। এখানে এটা কিভাবে এসেছে সেটা প্রমাণ করে দেখিয়েছে। এরপর দেখিয়েছে এই যে একটু আগে যে উপপাদ্যটা দেখলা, সেই উপপাদ্যটার এই মাঝখানের গুলা যদি প্লাস না হয়ে মাইনাস হয় তাহলে কি হবে। সো মাইনাস হলে কিভাবে করতে হবে এটাও আমরা নিশ্চয়ই এতক্ষণে জানি বা বুঝতে পেরেছি। সামেশন থাকার কারণে মাঝখানের প্লাসগুলা কিন্তু প্লাসই থাকবে, এই ভ্যালুগুলার ভিতরে জাস্ট মাইনাস আসবে, কিন্তু এই ভ্যালুগুলা যখন আমরা হোলটা করব তখন কিন্তু মাঝখানে প্লাসই থাকবে। যেমন এখানে আমরা যদি দেখাই এই যে মাইনাস মাইনাস আছে, কিন্তু এইগুলা কিন্তু মাইনাস হবে না, এগুলা কিন্তু প্লাস হবে, কারণ এটা যোগফল। এখন দেখিয়েছে দুটি চলকের যোগফল, সামেশন xi প্লাস yi ইকুয়াল টু সামেশন x1 ইকুয়াল প্লাস সামেশন yi। এখন এটা যদি আমরা প্রুফ করে দেখাই কিভাবে হবে। উপপাদ্যটা কি, লেফট হ্যান্ড সাইড কি ছিল, সামেশন i ইকুয়াল টু 1 and xi প্লাস yi, এরকমই তো ছিল তাই না। এখন এটাকে আমরা কিভাবে প্রুফ করব বা রাইট হ্যান্ড সাইডে কিভাবে যাব, ভেরি সিম্পল, এটাকে আমরা সেম ভাবে করব। সামেশনটা ফার্স্টে ডিনোট করি x1 প্লাস y1 প্লাস x2 প্লাস y2 প্লাস ডট ডট xn প্লাস yn। এখন এটাকে কি আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি, x এর ভ্যালুগুলো একসাথে y এর ভ্যালুগুলো আলাদা লিখতে পারি? অবভিয়াসলি লিখতে পারি। সো আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট ডট xn প্লাস x না y, y1 প্লাস y2 প্লাস ডট ডট yn, তাই না। এভাবে আমরা লিখতে পারি, যেহেতু এগুলো সব প্লাস আছে সো এটা লেখা কোনো ব্যাপারই না। এখন x এর ভ্যালুগুলো এভাবে দেওয়া আছে, মানে কি x এর ভ্যালুগুলা বা মানগুলার যোগফল। সো এটাকে তো আমরা লিখতেই পারি যে সামেশন অফ xi আপার ভ্যালু n যে প্লাস এখানে y এর ভ্যালুগুলার যোগফল দেওয়া আছে বা y এর মানগুলার যোগফল দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি সামেশন yi i ইকুয়াল টু 1 আপার ভ্যালু n। সো আমরা কি রাইট হ্যান্ড সাইড পেলাম, as simple as that। এখন আমরা নেক্সট উপপাদ্যটা যদি দেখি, এখানে হচ্ছে এই একটু আগে যেটা করলাম ওইটাই করে দেখালো। নেক্সট উপপাদ্যে দেওয়া আছে কি, এতক্ষণ তো আমরা জাস্ট একটা চলক নিয়ে কাজ করেছি, এখন দুইটা দুইটা করে চলক দিয়ে আমাদেরকে উপপাদ্যগুলো দেখাচ্ছে। সো কাজগুলা সেমই, যেমন এখানে দেওয়া আছে সামেশন axi প্লাস byi প্লাস c, এটা ইকুয়ালস টু a সামেশন xi, যেটা আমরা প্রথম উপপাদ্যে পেলাম, এবং সেম প্রথম উপপাদ্যের মতোই সামেশন byi ইকুয়াল টু b সামেশন y, আর c যেহেতু একটা আলাদা ধ্রুবক, এটার সাথে n বা এখানের আপার ভ্যালুটা গুণ হয়ে nc। সো এটা আমরা যদি করি পেয়ে যাব। এখানে কিভাবে করতে হবে দেখিয়ে দিয়েছে, আই হোপ তোমরা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবা। এরপর এটা হচ্ছে আরেকটা উপপাদ্য,
একটু আগে আমরা দেখলাম যে সামেশন এক্স আই প্লাস ওয়াই আই ইকুয়ালস টু সামেশন এক্স আই প্লাস সামেশন ওয়াই আই। ঠিক আছে, আমরা আলাদা আলাদা করে লিখতে পারি এটাকে। এখন সেম জিনিসটাকে আবার দেখিয়েছে সামেশন এ এক্স আই প্লাস বি ওয়াই আই ইকুয়াল টু এ সামেশন এক্স আই প্লাস বি সামেশন ওয়াই আই, এভাবে দেখিয়েছে। এবং এটাও আমরা সিম্পলি কিন্তু বের করতে পারবো। এ এবং বি এখানে যেহেতু ধ্রুবক, এগুলো অবভিয়াসলি কোথায় আসবে? সামেশনের আগে আসবে। সামেশনের আগে কেন আসবে? কারণ এগুলা কিন্তু চলকের সাথে গুণ অবস্থায় আছে। আমি কি বলেছিলাম? চলকের সাথে যে ধ্রুবকগুলা গুণ অবস্থায় থাকে সেগুলা সামেশনের আগে আসবে। ঠিক আছে, গুণ অবস্থায় যদি থাকে তাহলে সামেশনের আগে আসবে। আর যদি কোনো ধ্রুবক যোগ অবস্থায় থাকে তাহলে সেই ধ্রুবকের সাথে n কিন্তু গুণ হবে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, n গুণ হবে। n বা এখানে আপার ভ্যালুতে যেটাই আছে সেটাই গুণ হবে। সো সেই হিসেবে এটা কিন্তু আমাদের ডিনোট করা খুবই ইজি। এটা আই গেস তোমরা ট্রাই করলেই পারবে। এখানে এটা করে দেখিয়েছে। দেন যদি দুইটা সামেশন থাকে, এখানে তো বিভিন্ন প্রতীকের ইউজ দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা জাস্ট দেখছি যে সামেশন একটা থাকলে কি হয়, এতক্ষণ দেখেছি। যদি দুইটা সামেশন থাকে তাহলে আমরা কি করব? এখানে দেয়া আছে সামেশন আই ডাবল সামেশন এক্স আই প্লাস ওয়াই আই, এগুলা আমরা কিভাবে বের করব? সো এখানে কিভাবে করেছে আমরা দেখি। এখানে লেখা আছে, মনে করি কোনো চলক x এর m সংখ্যক মানগুলো হচ্ছে xi প্লাস x2 ডট ডট xm, অপর চলক y এর n সংখ্যক মানগুলো হচ্ছে কি y1 y2 yn। ঠিক আছে, এখন এখানে দেখিয়েছে xi প্লাস x2 প্লাস ডট ডট xm ইকুয়াল টু সামেশন xi, আর y1 প্লাস y2 প্লাস ডট ডট প্লাস yn ইকুয়াল টু সামেশন y যে আপার ভ্যালুতে থাকছে n এখানে, আর এখানে আপার ভ্যালুতে থাকছে m। ঠিক আছে, সো m এর সংখ্যা হচ্ছে x এর মানগুলোর সংখ্যা, আর n এর সংখ্যা হচ্ছে y এর মানগুলোর সংখ্যা। এখানে করে দেখিয়েছে যে আমরা এটা কিভাবে করতে পারি। সো আমরা এটা ইজিলি করতে পারি। ফার্স্টে হচ্ছে আমরা এই সামেশনটা করে ফেলবো। এই সামেশনটা করে ফেললে আমরা এই জিনিসটা ইজিলি করতে পারবো। সো এটা যখন আমরা করে ফেলবো, এটা হবে কি সামেশন m এরটা কিন্তু আমরা করছি না, n এরটা করছি, বা সেকেন্ড চলকটারটা করছি। সো সেকেন্ডটার যখন করব তখন হচ্ছে এটা হবে সামেশন xi প্লাস y1 প্লাস xi প্লাস y2 প্লাস xi প্লাস yn। সো y এর মানগুলা কিন্তু আমরা লিখে ফেলবো, y1 y2 yn, কিন্তু x এর মানগুলা লিখবো না, কারণ x এর সামেশন কিন্তু এটা এটা কাজ আমরা এখন করছি না, আমরা সেকেন্ড সামেশনটার কাজ করে ফেলছি, মানে y এর সামেশনটার কাজ করে ফেলছি। তাই এটাকে আমরা এভাবেই রেখে দেব। দেন এই যে এই xi এগুলাকে আমরা একসাথে লিখলাম, xi প্লাস xi প্লাস ডট ডট xi, আর y এর মানগুলাকে একসাথে লিখলাম যেহেতু সবগুলা প্লাস হিসেবে আছে। এটাকে কি আমরা লিখতে পারি না nxi? আমরা তো জানলাম যদি এরকম y1 y2 yn মানে ক্রমানুসারে যদি এরকম দেয়া থাকে তাহলে তখন আমরা সামেশন আনতে পারি। আর যদি নাম্বার অফ দেয়া থাকে তাহলে কিন্তু আমরা n আনি, বা এই যে আমরা b প্লাস b প্লাস b বা c প্লাস c প্লাস c এরকম থাকে, তখন কিন্তু আমরা সামনে nটা নিয়ে আসি। সো এটাকেও আমরা লিখতে পারি নাম্বার অফ xi
বা nxi প্লাস সামেশন অফ y, যেটা আমরা এখান থেকে পাচ্ছি। এরপর এখন যদি আমরা এই সামেশনের কাজটা করি তাহলে এটা হবে কিরকম, nx1 প্লাস সামেশন yj প্লাস nx2 প্লাস সামেশন yj প্লাস ডট ডট nxm প্লাস সামেশন yj। এখন এগুলো সবগুলো আবার যোগে আসছে, সো আমরা আবার এই অংশটাকে একসাথে এনে আর এই অংশটাকে একসাথে নিয়ে যেতে পারি। তো আলটিমেটলি যেটা হবে nটা কমন নিয়ে এরপর আমরা এটাকে লিখতে পারি যে n সামেশন xi, আর এটাকে লিখতে পারি যে m সামেশন yj। এটা m কেন লিখছি, কারণ হচ্ছে এই যে আমরা এখানে yj গুলা যোগ হইতেছে সামেশন, এগুলাও কিন্তু নাম্বার অফ yj, আর এটা m হবে কারণ এখানে আপার ভ্যালুতে m দেওয়া আছে, সো m নাম্বার অফ yj হবে এটা, যেটা এখানে দেওয়া আছে। সো আলটিমেটলি এটা হবে n সামেশন xi প্লাস m সামেশন yj, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো এভাবে আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসটা নিয়ে এই যে এখানে m হলো কেন অনেকের কনফিউশন থাকতে পারে, সো আমি এই জিনিসটা আবার ক্লিয়ার করি। এখানে এই যে এই অংশটা সামেশন yj প্লাস সামেশন yj প্লাস ডট 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 সামেশন yj, এখানে আপার ভ্যালুতে n আছে কারণ এই সামেশনটা কিন্তু y এর ভ্যালু x, মানে চলক y এর ভ্যালুগুলারই সামেশন। এখন এই চলকগুলা, এই জিনিসগুলো যখন আমরা একসাথে লিখলাম এটা কিন্তু কোনো সামেশনের মধ্যে পড়ে না, এটা হয়ে যায় যে নাম্বার অফ সামেশন yj, ঠিক আছে। এবং কোন নাম্বারটা হবে, m নাম্বারটা হবে, কারণ এখানে আপার ভ্যালুতে আমরা যখন এই অংশে এসেছি, এই অংশে যখন আসি তখন কিন্তু আপার ভ্যালুতে m আছে, সো এই অংশটা কিন্তু ভেঙেই আমরা এই পর্যন্ত এসেছি, তাই এখানে গিয়ে এটা হবে m সামেশন yj, ঠিক আছে। আর এটা কিভাবে এসেছে এটা তো আমরা দেখালামই। এখন এগুলো যদি প্লাস না হয়ে গুণ হিসেবে থাকে তাহলে কিভাবে হবে, গুণ হিসেবে যখন থাকবে তখনও আমরা এই যে y চলকের কাজটা বা সেকেন্ড সামেশনের কাজটা আগে করে ফেলবো। এই যে সেম ওয়েতে এখানে দিয়েছে যে x এরটা প্রকাশ করছে যে সামেশন যে ইকুয়াল টু 1, আপার ভ্যালুতে m থাকছে সামেশন xi, আর এখানে সামেশন yi আপার ভ্যালুতে থাকবে n যে ইকুয়াল টু 1, মানে প্রথম সামেশনটা হচ্ছে কিসের, x এর সামেশন, আর সেকেন্ড সামেশনটা হচ্ছে y এর সামেশন। তো আমরা সেকেন্ডটা আগে করে ফেলবো সেম ওয়েতে। সেকেন্ডটা আগে করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, এই যে ফার্স্টে y এর এগুলো করে ফেলবো, করে ফেলার পর এখানে আমরা কি করতে পারি, xi কে কমন নিতে পারি, কিন্তু আগের মতো করে ফার্স্টে এই সেকেন্ড সামেশনের কাজটা করে ফেলেছি, তাই ফার্স্ট সামেশনটা কিন্তু এখনো থাকবে। এরপর এই যে xi কে কমন নিয়েছে, কমন নিয়ে লিখেছে কি y1 প্লাস y2 প্লাস ডট ডট yn, এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু এগুলা y এর ভ্যালুগুলা, এটাকে আমরা ওই যে সামেশনটা লিখে ফেলতে পারি। এরপর আমরা এই যে ফার্স্ট সামেশন সেটার কাজটা করব, সেটার কাজটা কিভাবে, x এর ভ্যালুগুলা দিব আর y এর সামেশন যেটা সেটা তো থাকবেই, x এর ভ্যালুগুলো আমরা আলাদা লিখবো আর y এর সামেশনটা তো আছেই। এখন এই x এর ভ্যালুগুলোকে আমরা লিখতে পারি সামেশন xi, আর আপার ভ্যালুতে m থাকবে কারণ x এর সামেশনগুলোকে m দিয়ে বা প্রথম সামেশন দিয়েই প্রকাশ করা হয়েছে, তখন আমরা পেয়ে যাচ্ছি রাইট হ্যান্ড সাইড। আই হোপ ইটস ক্লিয়ার নাও। এখন এইটাতে দেখিয়েছে যে
সামেশন xi মাইনাস c ইকুয়াল টু সামেশন xi মাইনাস nc। এটা তো আমরা শুরুর দিকে এই উপপাদ্যটা করেছি, কিন্তু তখন এখানে প্লাস ছিল, এখন এখানে হচ্ছে মাইনাস। সো আমরা জেনেছি কোনো ধ্রুবক যদি আলাদাভাবে প্লাস হিসেবে থাকে তার সাথে এই যে সামেশনের উপরে যে আপার লিমিটটা সেটা গুণ হবে। এখানে যে নামেই দেয়া থাক, হোক সেটা n বা m, যে নামেই দেয়া থাক এটা কিন্তু গুণ হবে। ঠিক আছে, এখন এটা মাঝখানের এটা প্লাসের জায়গায় মাইনাস যখন আছে তখনও কিন্তু সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল হবে। তো এখানে দেখিয়েছে কিভাবে এই জিনিসটা করা হয়েছে, তোমরা এটা দেখলেই আই গেস পারবা, যেহেতু আগেই বুঝিয়ে দিয়েছি। এখানে দেয়া আছে আরেকটা উপপাদ্য যেখানে দেয়া আছে সামেশন। এখানে কিন্তু আপার ভ্যালুতে দেখো কে দেওয়া আছে, এতক্ষণ nm দেওয়া থাকতো, এখন কিন্তু কে দেওয়া আছে। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার যে আপার ভ্যালুতে কোন অ্যালফাবেটটা দেওয়া আছে, এগুলা মানে সেম মিনিংয়ে দেওয়া আছে। সামেশন axi মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার সামেশন xi স্কোয়ার মাইনাস 2ab সামেশন xa প্লাস kb স্কোয়ার, এটাকে প্রমাণ করতে বলছে। এখন এখানে চলক কিন্তু এই যে একটাই আছে, ধ্রুবক আছে দুইটা। এখন এটাকে আমরা যদি প্রমাণ করি, এটা আমি তোমাদেরকে দেখাই করে, এখানেই করছি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ছিল কি সামেশন, লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ দেয়া আছে সামেশন আপার ভ্যালু কে নিচে জে ইকুয়াল টু 1 দেয়া আছে a xi মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু লেফট হ্যান্ড সাইড। এখন এটা আমরা করি, আমরা জানি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। সেটা কি, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কি আমরা ছোটবেলা থেকেই পড়েছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার হচ্ছে axi, a হচ্ছে axi আর b হচ্ছে তো b। সো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার xi স্কোয়ার মাইনাস 2axi axi to ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ও আচ্ছা, সামনে এখানে আবার সামেশন থাকবে কি i ইকুয়াল টু প্লাস জে ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তো এরপর এই ওভারঅল জিনিসটাকে মানে সামেশনটাকে আমরা ডিনোট করব, মানে xi এর ভ্যালুগুলা দিব, বসিয়ে দেব, আর এগুলার নাম্বারগুলা অনুসারে আলাদা আলাদাভাবে লিখব, যেটা হচ্ছে এখানে করে দেখিয়েছে। যেমন এই যে আলটিমেটলি এটা আসছে সূত্র ভাঙান, সূত্রটা লেখার পর এরপর এটাকে এই যে a স্কোয়ার x1 স্কোয়ার 2ab x1 প্লাস b স্কোয়ার, আবার এটাকে a স্কোয়ার x2 স্কোয়ার। এখানে কিন্তু x এর ভ্যালুগুলাকে x1 x2 হিসেবে লেখা হচ্ছে, xn হিসেবে লেখা হচ্ছে। a আর b যেহেতু ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেগুলাকে আমরা কিন্তু সেম নামেই রাখবো, মানে সেম ভ্যালুতেই রাখবো। এখানে 1 2 কিন্তু আমরা দিব না। সো এটা লেখার পর আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। এই অংশটাকে আলাদা আলাদাভাবে লিখে এভাবে লিখলাম। এরপর এই যে এগুলো আছে 2ab x1 2ab x2 2ab xk, কে কারণ এখানে আপার লিমিটটা হচ্ছে কে, এগুলা থেকে আমরা কি কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি আর 2ab কমন নিতে পারি। মাইনাস 2ab কমন নিয়ে আমরা লিখতে পারি যে x1 x2 ডট 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 প্লাস xk, আর বি স্কোয়ারগুলোকেও আমরা আলাদাভাবে সাজিয়ে লিখলাম, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডট 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 বি স্কোয়ার। ঠিক আছে, এরপর এই যে শুরুর অংশটা, এখান থেকে এই ধ্রুবকটা আমরা কমন নিব অ্যাজ ইউজুয়াল, এ স্কোয়ারটা কমন নিয়ে বাকিগুলোকে একসাথে লিখলাম। এই যে মাইনাস 2ab
সামেশন xi হয়েছে কিভাবে? এই যে এখানে কিন্তু x এর ভ্যালুগুলার যোগফল x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xk, এটাকে আমরা সামেশন x1 লিখতে পারি। আবার এই যে বি স্কোয়ারগুলো এটাকে আমরা এন বি স্কোয়ার লিখতে পারি। এন বি না, এখানে কে বি হবে, কারণ এখানে তো উপরে কে দেওয়া আছে, কে বি স্কোয়ার লিখতে পারি, যেটা আমরা এখানে করেছি। এরপর এগুলাকেও আমরা সামেশনে নিয়ে আসলে এ স্কোয়ার সামেশন এক্সআই স্কোয়ার মাইনাস 2ab xi প্লাস কেবি স্কোয়ার হবে, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। আই হোপ ইটস ক্লিয়ার নাও। সো এইটাও সেম ভাবে যদি তুমি করো তাহলে তুমি বুঝতে পারবে। এখানে জাস্ট হচ্ছে আগে ওয়াইটা দিয়ে দিচ্ছে, সো তুমি সূত্রটাকে লিখে পুরা, এরপর এফআই দিয়ে এগুলাকে গুণ করে দিবা। এরপর ওই যে সামেশনের কাজ, বাকি কাজগুলো তুমি করতে পারো। আলটিমেটলি তোমার এই যে রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটাই আসবে। সো ট্রাই ইট ইয়োরসেলফ। আই হোপ তোমরা পারবা। আর আশা করছি আমি তোমাদেরকে সহজে বুঝাতে পারলাম প্রথম চ্যাপ্টারটার কনসেপ্টগুলো সহজে বুঝতে পারলে তোমরা সেকেন্ড চ্যাপ্টার বা পরের চ্যাপ্টারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। দ্যাটস অল। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।